ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানে কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। রাজ্যের 1 নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM, আর সেই হাসপাতালে রাজ্যের প্রশাসনিক প্রধান, সেই সঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর চিকিৎসা চলছে। হাসপাতালের অধিকর্তার মেডিকেল বুলেটিন প্রকাশ হলো। সেই মেডিকেল বুলেটিনে মুখ্যমন্ত্রীর পড়ে যাওয়ার কারণ ব্যাখ্যায় পিছন দিক থেকে ধাক্কা মারার কথা স্পষ্ট বলা হলো। বাড়ির ভেতর রাজ্যের মুখ্যমন্ত্রীকে যিনি জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা পান, তাকে কে ধাক্কা মারলো? কে ধাক্কা মারতে পারে? কে বা কারা তার নিজের ঘরে, নিজের বাড়িতে তাকে পিছন দিক থেকে এমন ধাক্কা মারলো যে টাল সামলাতে না পেরে সজোরে পড়লেন মুখ্যমন্ত্রী। শোনা যায় যখন তিনি পা স্লিপ করে পড়েন তখন নাকি সামনে কোনো শোকেস ধরার চেষ্টা করেছিলেন, সেটাও তিনি ধরতে পারেননি। বেসামাল হয়ে তার মাথায় আঘাত লাগে, তারপর রক্তক্ষরণ। কিন্তু কে, কারা, এই প্রশ্নে যখন তোলপাড়, তখনই বয়ান বদলের মরিয়া চেষ্টা শুরু করলো SSKM হাসপাতাল কর্তৃপক্ষ। কাল বলা হয়েছিল পিছন দিক থেকে ধাক্কা মারা হয়েছে, আজ বলা হচ্ছিল ধাক্কা মারার অনুভূতি হয়েছে। নাকি অনুভব করেছেন পেছন দিক থেকে কেউ ধাক্কা মারছে? এটা কি কোনো ভূতের গল্প হচ্ছে? কোন ভূত প্রেতের গল্প? গাছের তলা দিয়ে কেউ যাচ্ছিলেন, হঠাৎ করে উপর থেকে কোনো ভূত নেমে এলো, আমি পেছন দিকে তাকালাম কিন্তু পেছন দিকে কেউ ছিল না। এটা কি কোনো ভূত প্রেতের গল্প, কোনো রহস্য রোমাঞ্চ গল্প হচ্ছে? এই SSKM হাসপাতাল মানুষকে কি বোকা বানানোর একটা দায়িত্ব নিজে নিয়ে নিয়েছে নিজের কাঁধে? চিকিৎসক যাকে বলা হয় ভগবান, যার বক্তব্য, যার বয়ান, যার বিবৃতি সেটাই আলটিমেট, সেখানে মুখ্যমন্ত্রীর এত বড় জখম, এত বড় চোট, রক্তক্ষরণ, তাই নিয়েও কিরকম ছেলে খেলা চলছে, লুকোচুরি চলছে, যেন কিতকিত খেলা হচ্ছে। একবার এটা বলবো আরেকবার ওটা বলবো। আরে ভাই, SSKM এর ডাক্তাররা তো আর রাজনৈতিক দলের নেতা নেত্রী নন যে ফুল বদল করবেন, রং বদল করবেন, পতাকা বদল করবেন। তাদের তো ডাক্তারের তো একটাই বয়ান থাকবে, একটাই বিবৃতি থাকবে। 2 মিনিট ছাড়া ছাড়া ডাক্তারের বয়ান বদলে যায় নাকি? আর এই যদি রাজ্যের সরকারি হাসপাতালের 1 নম্বর সুপার স্পেশালিটি হাসপাতালের অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? কান দেখাতে গিয়ে তো চোখের চিকিৎসা হয়ে যাবে, পেট দেখাতে গিয়ে পেটের চিকিৎসা হয়ে যাবে, এক অসুখ নিয়ে যাবে আর এক অসুখের অপারেশন হয়ে যাবে। ভয়ের জায়গা, মারাত্মক ভয়ের জায়গা। কারণ আমি আবারও বলছি, যখন খবরের কেন্দ্রবিন্দুতে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বারবার কি করে বয়ান বদল করার চেষ্টা হতে পারে? গতকাল স্পষ্ট বলা হলো পুশ ফ্রম বিহাইন্ড, অর্থাৎ পেছন দিক থেকে ধাক্কা মারার কারণে পড়ে গেছেন মুখ্যমন্ত্রী, তার জন্য জখম। আজ বলছেন ধাক্কা মারার অনুভূতি, মানে মনে হলো অনুভবে যেন ধাক্কা কেউ মারছে। সময়ের ব্যবধান 12 ঘন্টারও কম। কে বলছেন? বলছেন SSKM হাসপাতালের অধিকর্তা। ভাবতে পারেন এটা কোন রাজ্যে বাস করছি আমরা? কার চিকিৎসা চলছে? কোন হাসপাতাল? আর এই প্রশ্নগুলো যখনই করছি তখনই আরো একবার ফিরে যেতে হবে পেছনে, ব্যাকগ্রাউন্ডে। গতকাল সন্ধ্যে 7টা নাগাদ রক্তাক্ত মুখ্যমন্ত্রীকে নিয়ে আসা হয় SSKM হাসপাতালে। উঠবাড়ে তার শারীরিক পরীক্ষা করা হয়। খুব লক্ষণীয় বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন নিয়ে আসা হয়েছে হাসপাতালের বেডে শোয়ার পর তার যে ছবি তোলা হয়েছে, যে ছবি তার দলীয় স্তর থেকে সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে ভাইরাল হয়েছে, পোস্ট করা হয়েছে, অনেকেই প্রশ্ন করছেন এখন যে মুখ্যমন্ত্রীর প্রাথমিক চিকিৎসাটুকু শুরু করা হয়নি, রক্তটুকু কেউ মুছিয়ে দেয়নি, কেউ ব্যান্ডেজ দেয়নি, কেউ রক্ত বন্ধ করার চেষ্টা করেনি, তাহলে কি প্রত্যেককে অপেক্ষা করছিলেন যে কখন তাকে হাসপাতালের বেডে রাখা হবে আর তারপর একটা ছবি তোলা যাবে, তারপর তার চিকিৎসা শুরু হবে? অদ্ভুত নয় বিষয়টা? কিন্তু অদ্ভুতের বিষয় বোধহয় অদ্ভুত বা অবাক হওয়ার জায়গা আরো বাকি ছিল তখনও।
এরপর রাত 9:40 চলে যাই আমরা। গতকাল রাত 9:40 তখন হাসপাতাল থেকে বেরোন মুখ্যমন্ত্রী। রাত 10:30 পর হাসপাতালের তরফে একটা মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়। সেই মেডিকেল বুলেটিনে প্রকাশের সময় কি বলেছিলেন অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়? ঠিক কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে কারণে পড়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হচ্ছে, তার কারণ হচ্ছে ডিউ টু, মানে কারণ বলতে গিয়ে তিনি বলেন ডিউ টু পুশ ফ্রম বিহাইন্ড, অর্থাৎ পেছন দিক থেকে ধাক্কা মারার কারণে পড়ে যান মুখ্যমন্ত্রী। এই আমি যেভাবে দেখালাম ধাক্কা, পেছন দিক থেকে ধাক্কা, ঠিক এইভাবেই দেখিয়েছেন আরও একজন, কিন্তু সেটাও গতকাল। তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায়। তিনি যখন হাসপাতালে আসেন, যখন তাকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল, তিনিও বলেছেন ঠিক এইভাবেই যেভাবে আমি দেখালাম, যে ধাক্কা মারা হয়েছে বলে শুনছি, পেছন দিক থেকে ধাক্কা মারা হয়েছে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ তখনও সেই জিনিসটা হয়তো কিভাবে তারা বলবেন নাকি চেপে যাবেন বুঝে উঠতে পারছিলেন না, আমি জানি না, কিন্তু সেটা সেই সময় তিনি বলেন, বডি ল্যাঙ্গুয়েজে তার বোঝা যায় যে পেছন দিক থেকে ধাক্কা মারার কথাটা তিনিও শুনে এসেছেন। কিন্তু মজা হচ্ছে এই বয়ানের সম্পূর্ণ অন্য ব্যাখ্যা করতে শুরু করে দিল। তারপর রিপাবলিক বাংলা যখন টানাই প্রশ্ন করছে কে ধাক্কা মারলো, কারা ধাক্কা মারলেন, মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে ছিলেন, নিজের ঘরে ছিলেন, সেখানে কে তাকে পেছন দিক থেকে ধাক্কা মারলো, তখন দেখা গেল এসএসকেএম প্রাণপণ মরিয়া চেষ্টা, কোমর বেঁধে নেমে পড়েছে এটাকে প্রমাণ করার জন্য। না না, কেউ ধাক্কা মেরেছে এমন নয়, মনে হয়েছিল যেন কেউ ধাক্কা মেরেছে, আসলে পেছন দিক থেকে ধাক্কা মারার অনুভূতি হয়েছে। আমি জানি না ডাক্তারি ভাষায় পরিভাষায় এ ধরনের জায়গার আদেও কি গুরুত্ব রয়েছে, তবে তার আগে আপনাদের শোনাই মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কিভাবে একটা সরকারি হাসপাতাল, রাজ্যের 1 নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল, কিভাবে বয়ান বদলের একটা মরিয়া চেষ্টা চালিয়ে গেল। দেখুন। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. Maybe an interpretation which has been misinterpreted, but we have clarified yesterday clearly. Was it a mistake from your side? I have clarified yesterday clearly that this is a sensation of pushing from behind which led to the fall. Thank you. মণিময় ব্যানার্জি বলছেন দিস ইজ দ্য সেন্সেশন অফ পুশিং ফ্রম বিহাইন্ড। এর মানে কি হতে পারে? আচ্ছা, আপনি যদি দুম করে ভাবতে বসে তাহলে ভাবুন তো, পেছন দিক থেকে কেউ ধাক্কা মেরে আমাকে ফেলে দিল, আর আমার মনে হচ্ছে যেন কেউ পেছনে রয়েছে, কেউ ধাক্কা মারছে, আসলে পেছনে কেউ নই, আসলে মনে হচ্ছে, আসলে এটা একটা অনুভব, আসলে একটা অদ্ভুত অনুভূতি। মানেটা কি? চিকিৎসকেরা বলতে কি চাইছেন? এবং এত সহজে এত দ্রুততার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে খবর দিচ্ছেন, সেখানে এত দ্রুততার সঙ্গে বয়ান বদলের চেষ্টা হচ্ছে কিভাবে? এত সহজ সবকিছু। মাত্র 12 ঘন্টার ব্যবধানের মধ্যে দু রকমের বয়ান আমি দেখালাম। আচ্ছা, রাতের বেলা কি স্বপ্ন দেখে মেডিকেল বুলেটিন প্রকাশ করেছিলেন চিকিৎসক, যে সকালে ঘুম ভাঙতি মনে হলো যে না না গতকাল একটা স্বপ্ন ছিল, এবার আসল কথা বলি। পিছন দিক থেকে ধাক্কা আর ধাক্কা মারার অনুভূতি দুটো কি এক? ওই জল আর জলপাই কি এক? কেন কাল রাতে সেটা বললেন না? কেন লিখিত মেডিকেল বুলেটিন এখনো পর্যন্ত প্রকাশ করা হলো না? লিখিত বুলেটিন, মেডিকেল বুলেটিনে একটা কাগজ দেওয়া হয়, একটা প্রিন্ট আউট দেওয়া হয়, সেটা সমস্ত মিডিয়া হাউসের কাছে আসে, সেই কাগজটুকু এখনো পর্যন্ত প্রকাশ করার ক্ষমতা কেন দেখালো না এসএসকেএম? তাহলে কি কিছু লুকোনোর চেষ্টা চলছে? এসএসকেএম এর অধিকর্তা কি কিছু লুকোনোর চেষ্টা করছেন, কোনো কিছু আড়াল করার চেষ্টা করছেন? এসএসকেএম এর অধিকর্তার কথা ছাড়ুন, গতকাল মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ যার কথা বললাম কাজরি বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন ধাক্কা মারা হয়েছে, সেটা তিনি শুনেছিলেন। দেখুন গতকাল কি বলেছিলেন কাজরি বন্দ্যোপাধ্যায়, অথচ আজ যখন আবারও তাকে যোগাযোগ করা হয়, তার সঙ্গে যোগাযোগ করা হয়, তাকে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন যে না এরকম কিছু জানেনই না, এরকম কিছু শোনেনি। গতকাল কি বলেছেন কাজরি বন্দ্যোপাধ্যায় শোনাবো।
কি করে হয়েছে আমরা ঠিক বলতে পারছি না। একটা ধাক্কা লেগেছে এটা আমি শোনা যাচ্ছে। কি করে হয়েছে আমরা ঠিক বলতে পারছি না। একটা ধাক্কা লেগেছে এটা আমি শোনা যাচ্ছে। কি করে হয়েছে আমরা ঠিক বলতে পারছি না। একটা ধাক্কা লেগেছে এটা আমি শোনা যাচ্ছে। কি করে হয়েছে আমরা ঠিক বলতে পারছি না। একটা ধাক্কা লেগেছে এটা আমি শোনা যাচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে চাইলে কি আর সবটা ঢাকা দেওয়া যায়? এসএসকেএমের কঙ্কাল সার চেহারাটা অনেক আগে সবার সামনে এসছে। মুখ্যমন্ত্রী চিকিৎসা নিয়ে এমন টালবাহানা যখন চলছে তখন আসরে নামলো তৃণমূল কংগ্রেস। তৃণমূলের আরেক ডাক্তার নেত্রী রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি নামলেন ময়দানে। তিনি এই ধাক্কার পিছনে এই পিছন দিক থেকে ধাক্কার তত্ত্ব অস্বীকার করলেন। শুধু এই ধাক্কার তত্ত্ব মানতে নারাজ নয়, একই সঙ্গে তার বক্তব্য হচ্ছে রাজ্যের 1 নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল যা বলছেন সেটা তিনি মানছেন না। রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী তার অন্য যুক্তি খুঁজছেন। দেখুন কি বলছেন শশী পাজা, দেখুন। সামবডি পুশড হয় এরকম কিছু ব্যাপার নয়, এটা পরিষ্কার। আমিও একজন ডাক্তার এবং আমরা বুঝি যে কোনো এটা পুশ করার বিষয় নেই, কেউ নেই এইসব। অনেক সময় একটা সেন্সেশন হয়, একটা শরীরের মধ্যে একটা অস্থিরতা হতে পারে এবং তাতে একটা মানুষ স্টাম্বল করতে পারে, একটা হঠাৎ একটা যার জন্য হয়তো হোঁচট খেয়ে কিংবা তিনি পড়ে গেছিলেন এবং তারপরে এই গুরুতরভাবে আহত হয়েছেন। এরপরেও হসপিটাল নিশ্চয়ই এটা নিয়ে স্টেটমেন্ট করবে। কে ঠিক কে ভুল, কোনটা ঠিক কোনটা ভুল? এসএসকেএম হাসপাতাল প্রথমে ঠিক বক্তব্য দিয়ে পরে কি চাপে পড়ে বয়ান বদলের চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত? যদি তাই হয় তাহলে কে চাপ দিচ্ছে? কেন তার বিরুদ্ধে তদন্ত হবে না? কেন এসএসকেএম এর বিরুদ্ধে তদন্ত হবে না? অনেক আগে থেকে যখন প্রত্যেক মুহূর্তে এসএসকেএম একের পর এক বয়ান বদল করে একের পর এক ভুল তথ্য দেয় এবং কালীঘাটের কাকুর ক্ষেত্রেও একাধিক অভিযোগ রয়েছে, বারবার প্রশ্নের সম্মুখীন হয়েছে, কাঠগড়ায় উঠেছে এই হাসপাতাল। এবং এই জায়গা থেকে এই প্রশ্নটা উঠছে, যদি মুখ্যমন্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে এই ছেলে খেলাটা হয় তাহলে সাধারণ মানুষের ভরসা বিশ্বাস তাদের চিকিৎসা কোথায় যাবে? এটা তো সাধারণ ভুল নয়। এসএসকেএম এর বিরুদ্ধেই তদন্তের দাবি জানাচ্ছেন বিরোধীরা। কি বলছেন বিজেপি নেতা সমীপ ভট্টাচার্য এবং সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দেখাবো। কিন্তু কালকে যে ঘটনা ঘটেছে সবচেয়ে বিপজ্জনক দিক যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার যে নিরাপত্তা, তার জন্য তো অ্যাম্বুলেন্স থাকার কথা, ডক্টর, প্যারামেডিক্যাল স্টাফ, ফার্স্ট এড করার একটা ব্যবস্থা কিছুই নেই। হসপিটালে নিয়ে যাওয়ার পর তার রক্ত মোছানোর পরিবর্তে রক্তমাখা ছবি তোলা হচ্ছে। কালকে সোশ্যাল মিডিয়ায় যারা একটা পোস্ট করেছেন, এটা তো বিপজ্জনক বিষয়। এটা কোনো সাধারণ মানুষ নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী। তার নিরাপত্তার সঙ্গে রাজ্যের আভ্যন্তরীণ শৃঙ্খলা এবং নিরাপত্তা জড়িয়ে আছে, সেখানে একটা ছবি পোস্ট হয়ে গেল। এটার জন্যই তো আমার মনে হয় এসএসকেএম হসপিটালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এসএসকেএমের উপর চাপ গেছে, যখনই বলেছেন তারা যে পেছন থেকে কেউ ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়েছেন, তার তো একটা যথেষ্ট বিভিন্ন রকম তার প্রতিঘাত আছে এবং সেই প্রতিঘাতের ফলে গোটা রাজ্য জুড়ে তোলপাড় হচ্ছে। সেজন্যই তারপর ঘুরিয়ে দেওয়া হলো হি ফেল্ড বলে। এসএসকেএম হাসপাতাল, যে হাসপাতাল এর আগেও একাধিক সময় যাকে কাঠগড়ায় তোলা হয়েছে, সেই হাসপাতালের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা। সব থেকে বড় কথা যে জায়গা থেকে আজকে এই ডিবেটটা শুরু করবো, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কি আদৌ এই হাসপাতালের চিকিৎসা পদ্ধতি নিয়ে খুশি ছিলেন? বেশি দিনের পুরনো ঘটনা নয়, কয়েকদিন আগের কথা, যখন মুখ্যমন্ত্রীর পায়ের চোট নিয়ে তিনি প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বলেছিলেন যে তার ভুল চিকিৎসা করেছে এসএসকেএম হসপিটাল এবং তার জন্য তার পায়ে গভীর ক্ষত তৈরি হয়েছে, সেপটিক হয়ে গিয়েছিল, মুখ্যমন্ত্রীর ভাষায় একদম কোট আনকোট সেপটিক হয়ে গিয়েছিল, এই বিষয়টা তিনি বলেন। অতএব যে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উপরে খোদ মুখ্যমন্ত্রী তিনি ভরসা রাখতে পারেন না, সেখানে হঠাৎ করে এত বড় দুর্ঘটনার পরে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স না ডেকে, বাড়িতে ন্যূনতম ফার্স্ট এড না করে, তার জন্য ডাক্তার নার্সকে না ডেকে এনে তাকে ব্যক্তিগত প্রাইভেট গাড়ি করে এতখানি রাস্তা নিয়ে এসে এসএসকেএমে ভর্তি করানোর কি অর্থ?
তাহলে কি কোথাও আগে থেকেই কিছু ঠিক করা ছিল যে এসএসকেএমে নিয়ে যাওয়া হবে? এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ বারবার দুই ডাক্তার দুই ভিন্ন মত দেন, মাঝে মধ্যেই এক বয়ান দেওয়ার পরে আরেক বয়ান বদল করেন, এবং আবারও সেই একই প্রশ্ন, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভরসা বিশ্বাস না রাখেন তাহলে সাধারণ মানুষ কি আদৌ রাখতে পারবেন? এত কিছু হয়ে যাওয়ার পর কেন তদন্ত হবে না এই হাসপাতাল নিয়ে, এই হাসপাতালের চিকিৎসকদের নিয়ে? আজকে এই জায়গা থেকে ডিবেট শুরু করার আগে শোনাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক মাস আগের বক্তব্য এই এসএসকেএমের চিকিৎসা নিয়ে। আমার ইনফেকশনটা সেপ্টিক টাইপের হয়ে গেছিল ভুল ট্রিটমেন্টের জন্য, ফলে স্যালাইনের চ্যানেল করে হাতে যেভাবে স্যালাইন দেওয়া হয় সেইভাবে আমার চ্যানেল করা ছিল 7 দিন, আইভি গেছে, সেই অবস্থায় বিছানা থেকে উঠতে পারিনি। যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আলোচনায় তাদের সঙ্গে এক এক করে আলাপ করে নিয়ে রয়েছেন এই মুহূর্তে বিজেপি মুখপাত্র শতরূপা, রয়েছেন রাজনৈতিক কর্মী রাজপুত্র চন্দ, এবং আমাদের সঙ্গে দুই চিকিৎসক রয়েছেন। স্টুডিওয়ে রয়েছেন চিকিৎসক তন্ময় মুখোপাধ্যায়, এবং স্টুডিওর বাইরে থেকে রয়েছেন চিকিৎসক এবং বিজেপি মুখপাত্র ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায়। এছাড়াও আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। আমি আসবো, তবে চিকিৎসক হিসেবে আমি প্রথমেই আসবো তন্ময় মুখার্জির কাছে। তন্ময়দা, এর আগেও একাধিকবার এসএসকেএমের গোটা পরিকাঠামো, সিস্টেম, চিকিৎসা একসময় বলা হতো, মানে একসময় মানে কি এখনো বলা হয় যে এসএসকেএমের মতো সেফ হোম বোধ হয় এই রাজ্যে যাদের যাদের নাম ইডিসিবিআই এর খাতায় ওঠে তাদের কাছে এসএসকেএমের থেকে সেফ হোম আর কিচ্ছুটি নেই। সেই এসএসকেএম হাসপাতাল যেভাবে কোথাও বয়ান বদল করছে একটানা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে, কয়েক ঘন্টার ব্যবধানে, এটা কি ইন্ডিকেট করছে তন্ময় বাবু? দেখুন, এখানে দুটো দিক হতে পারে। যে এসএসকেএমে যেটা বয়ান দেওয়া হয়েছে সেটা হয়তো মুখ্যমন্ত্রী যা বলেছেন তার হিস্ট্রিতে ডাক্তারকে, সেটা হয়তো তারা হুবহু তুলে ধরেছে, এবং সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে যখন ডাক্তাররা হিস্ট্রি দিলেন, পেশেন্ট যখন হিস্ট্রি দিলেন ডাক্তারের কাছে, সেখানে পরে কিছু মুখ্যমন্ত্রী কিছু লোকাচ্ছেন কিনা। আর দ্বিতীয়ত হতে পারে যে মুখ্যমন্ত্রী হয়তো সেটা বলেননি, এবার ডাক্তাররা হচ্ছে এসএসকেএমের একটা এমন অবস্থা হয়েছে যে তারা একটা প্রেস রিলিজ পর্যন্ত ঠিক করে করতে পারেন না, এবং তারা একটা অন্য ভার্সন দিয়েছেন, যার জন্য এই কন্ট্রোভার্সিটা হয়েছে। তো এখন আমি যেটা আপনাকে বলবো যে উনি যেটা প্রথমে বলেছিলেন যে উনি বলেছেন ওনাকে পেছন থেকে ঠেলে দেওয়া হয়েছে, তার ফলে উনি পড়ে গেছেন, তো সেটা হতে পারে। এবার আজকে যেটা উনি বলছেন যে ওনার ঠেলাটা ঠিক না, ঠেলা হয়নি, ঠেলাটা উনি মনে করেছেন যে পেছন থেকে একটা সেন্সেশন হয়েছে, কেউ ঠেলে দিয়েছে। আর এই সেন্সেশনের ব্যাপারটা আপনাকে বলি যে এটা সাধারণ মানুষ জানতে চায় যে মানে পুশ ফ্রম বিহাইন্ড আর মনে হচ্ছে সেন্সেশন অফ পুশিং ফ্রম বিহাইন্ড, এই দুটোর পার্থক্য যদি আমাদের কাছে একটু স্পষ্ট করে বলেন, মানে সাধারণ মানুষও খুব পাজল হয়ে গেছে এটা শুনে। দেখুন, পুশ ফ্রম বিহাইন্ড মানে আপনি দাঁড়িয়ে আছেন, আমি আপনাকে পেছন থেকে ঠেলে দিলাম, আপনি গিয়ে টেবিলের উপর পড়লেন, আপনার মাথা ফেটে গেল, তো এটা হচ্ছে একটা পুশ ফ্রম বিহাইন্ড। আর সেন্সেশনালটা যেটা হয়, অনেক সময় ধরুন অনেকে বহু বছর ধরে ডায়াবেটিস আছে, তো তার পায়ের অসাড় হয়ে গেছে, পায়ের তার সেন্সেশন চলে গেছে, এবার তিনি যখন কোথাও পা দিচ্ছেন তিনি হয়তো ঠিক বুঝতে পারলেন না কোথায় পা ফেললেন, তিনি হয়তো উল্টে গিয়ে স্টাম্বল করে পড়ে গেলেন, তো সেটাকে কিন্তু ওই পুশ করে বলে না। আর এক রকমভাবে হতে পারে যে আমাদের ব্রেনে একটা এরিয়া আছে যেটা আমাদের ব্যালেন্স কন্ট্রোল করে, আর সেইখানে যদি কোনো মানুষের অসুখ হয়, ধরুন স্ট্রোক হলো, টিউমার হলো, তাহলে কি হয়, ওই ব্যালেন্সে অসুবিধা হয়, এবং ব্যালেন্সে অসুবিধা হলে সে সাধারণত বলতে পারে যে আমার শরীরটা টলছে, এবং তাড়াতাড়ি কোনো হাতের সামনে কোনো কিছু থাকলে সেটা ধরে নেয়। তো হঠাৎ করে কেউ ব্যালেন্সে এরকম হয় না যদি না স্ট্রোক হয়ে থাকে যে তিনি একবারে হঠাৎ করে উল্টে পড়লেন, সেক্ষেত্রেও পেশেন্ট বলতে পারে যে আমার শরীরটা টলছিল, তারপরে আমি পড়ে গেছি, আমার মাথা ঘুরছিল, বা আমার শরীর টলমল হচ্ছিল, বা আমি বেসামাল লাগলো, বা পাটা অসাড় লাগলো, কিন্তু এটা তো বলা হয়েছে শুরুতে পেছন দিক থেকে ধাক্কা মারা হয়েছে, এইটার অনুভব কি করে হতে পারে? মানে এটা তো কোনো ভুতুরে গল্প নয়, তিনি পেছন দিক থেকে কেউ ধাক্কা মারছে না, ধাক্কা মারা হয়েছে। ঠিক ঠিক, মানে আমার মনে পড়ছিল যে বেশ কিছু মানে সিনেমার ক্ষেত্রে আমরা দেখি যে পেছনে এসে কেউ কোনো অশরীরে কিছু পেছনে একটা ফু দিল, চুল উড়ে গেল, তাকিয়ে দেখা গেল কি পেছনে কেউ নেই, মানে এই ধরনের পেছন দিক থেকে ধাক্কা, অথচ ধাক্কা নয়, অনুভব হচ্ছে ধাক্কাটা কি সত্যি অনুভব হতে পারে? এরকম কেস এর আগে এসছে আপনাদের কাছে কখনো?
তন্ময়বাবু। দেখুন, আমাদের কাছে রোগী যখন আসে তারা পরিষ্কার বলতে পারে যে এটা মেকানিক্যাল ফল কিনা। মানে হচ্ছে আমি হয়তো একটা হচ্ছে যেমন চৌকাঠ থাকে না দরজার সামনে, আমি সেখানে পড়ে গেছি, পাটা আটকে গেছে। আমি হয়তো হচ্ছে গিয়ে হয়তো কোনো জায়গায় তাড়াতাড়ি করে বাথরুমে যেতে যাচ্ছিলাম, গিয়ে আমার পা স্লিপ করে গেছে। তো এইগুলো হচ্ছে মেকানিক্যাল ফল, পেশেন্ট ক্লিয়ারলি আমাদের বলে দেয়। আর হচ্ছে আপনি যেটা বলছেন যেটা এই ব্যালেন্স প্রবলেম বলে, তারা বলে আমার হচ্ছে শরীরটা টলছিল, টলতে গিয়ে পড়ে গেছি। আর যদি কেউ ঠেলে দেয় তারা পরিষ্কার বলতে পারে যে একটা একটা বাচ্চাও যে আমাকে ঠেলে দিয়েছে, তার জন্য আমি ব্যালেন্স রাখতে পারিনি, পড়ে গেছি। কখনো রোগী এরকম বলেন না যে আমার সেন্সেশন এমন হয়েছে যে আমার ধাক্কা মনে হয়েছে, এবং ধাক্কা মনে হওয়া আর পড়ে গিয়ে মাথা ফাটা দুটো আলাদা জিনিস। ঠিক ঠিক ঠিক। আমি এই জায়গা থেকে আরও যিনি আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায় যোগদান করে গেছেন, তার কাছে আরেকবার আসি। ডক্টর মুখার্জি, আপনারও বা কি মনে হচ্ছে এই যে পড়ে যাওয়ার এই যে অনুভূতি, যে সেন্সেশনের কথা বলা হচ্ছে, সেন্সেশনাল যেটা বলছেন যে মনে হচ্ছিল যেন কেউ কাউকে মানে অনুভূতি হয়েছে পিছন দিক থেকে ধাক্কা, এই ধরনের কেস আগে কখনো আপনাদের কাছে এসেছে কিনা? এই ধরনের কোনো কেস স্টাডি হয়েছে কিনা? যদি হয়ে থাকে তাহলে তার একটা উদাহরণ আমি চাইবো, যে মানে এরকম ঘটনা আদৌ সম্ভব কিনা। মানে পেশেন্ট পড়ে গেছেন বা যিনি আহত হয়েছেন তিনি পড়ে গেছেন, পেছন দিক থেকে কেউ ধাক্কা দেওয়া হয়েছে, শুরুতে বলা হলো আর পরে বলা হচ্ছে মনে হয়েছে যেন কেউ, মনে হলো, অনুভূতি হলো যে কেউ ধাক্কা দিয়েছে। দুটোর মধ্যে পার্থক্য। স্বর্ণালী, এই উত্তরটা দেওয়ার আগে প্রথম কথা বলি, এই ধাক্কাটা কিন্তু আমরা এখন সবাই অনুভব করছি। দুখানা ধাক্কার গল্প শুনলাম। একটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নাকি ধাক্কা খেয়ে পড়ে গেছেন, পরবর্তীকালে আবার শুনতে পেলাম যে হয়তো ধাক্কা নয়, ওটা ধাক্কার অনুভূতি পেয়েছেন। এটা হচ্ছে প্রথম ধাক্কা। দ্বিতীয় ধাক্কা হচ্ছে এসএসকেএম হাসপাতালের স্বাস্থ্য অধিকর্তার যে বিবৃতি দিলেন, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিবৃতি, তাতে সেকেন্ড ধাক্কা খেলাম। দুটো ধাক্কা নিয়ে আমরা নিজেরাই কিন্তু ধাক্কাধাক্কি করছি। তা প্রথম কথা বলি যে ওই আজ থেকে বিগত 1.5-2 মাস আগে না, সন্দেশখালী বলে একটা জায়গা আছে, সেখানে হাজারো মা বোনেদের গণধর্ষণের যে ধাক্কা আমরা পেয়েছি, সেটা কিন্তু সাংঘাতিক বড় ধাক্কা। সেখানে একটা ঝড় উঠেছে, সেই ঝড়টা কালবৈশাখী ঝড়ের থেকেও সাংঘাতিক। সেই ঝড়ের হাওয়া আজকে পৌঁছেছে কিন্তু কালীঘাটে। আমার যেটুকু মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালীর ওই ঝড়ের হাওয়ার ধাক্কার অনুভূতিটা বোধ করেছেন। আর একটু ওয়েট করুন, অপেক্ষা করুন, এই ঝড়ের হাওয়ার ধাক্কা কিন্তু নবান্নতেও পৌঁছবে। জনগণের যখন ঝড় ওঠে, মতবিরোধের ঝড় ওঠে, দুর্নীতির এগেনস্টে লড়াইয়ের ঝড় ওঠে, এর ধাক্কার নানান রূপ। আমার মনে হয় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালীর এই ঝড়ের ধাক্কার অনুভূতি পেয়েছেন, এবং এই অনুভূতি কিন্তু পশ্চিমবাংলার সব বাংলার লোকেরাই পাবে। অবাক হচ্ছি আরও বলতে, এটুকু শুনে রাখুন যে মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যের সব থেকে নাম্বার 1, 1 নম্বর, কিন্তু জনসাধারণের দেখতে গেলে উনি হচ্ছেন সিটিজেন নাম্বার 1। ওনার বাড়িতে একটু ফার্স্ট এড বক্স ছিল না বলেই আমি অবাক হলাম। আমার মনে হয় উনি মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, আমার মনে হয় ভিভিআইপিদের বাড়িতে অ্যাটলিস্ট ফার্স্ট এড রাখা উচিত। ওনার যেটুকু দুর্ঘটনা হলো এবং তার জন্য উনি যেটুকু আহত হলেন, তার জন্য আমি মর্মিত। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থতা এবং আরোগ্য কামনা করি, হাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা করি যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কিন্তু তার সঙ্গে এটাও বলবো, উনি কিন্তু মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য পরিকাঠামো যে কিভাবে ভেঙে পড়েছে তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রীর বাড়িতেও ফার্স্ট এড নেই। মুখ্যমন্ত্রী কালীঘাট থেকে পৌঁছে গেলেন এসএসকেএম হাসপাতালে, তখন অব্দি রক্তবন্দি করার জন্য একটু তুলো, মানে একটা ন্যূনতম তুলো, এক টুকরো গজ ন্যূনতম তুলো, এইটুকু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ কারোর কাছে ছিল না, কেউ দেননি। ঠিক ঠিক বলছেন, এইটুকু অব্দি নেই। সুতরাং বাড়ি ছেড়ে দিন এসএসকেএম এর হাসপাতালে ছবি আছে, সেই ছবির কিন্তু আমরা দেখতে পেয়েছি সেখানেও নেই। সুতরাং স্বাস্থ্য পরিষেবার ফাঁকফোকর যদি মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে এসএসকেএম সর্বত্র দেখতে পাই, ভাবুন আমার আপনার মতো সাধারণ মানুষের কি অবস্থা। এটাতেই আমি দুঃখিত, এটাতেই লজ্জিত। তবে হ্যাঁ, সন্দেশখালীর যে কালবৈশাখী উঠেছে, সেই কালবৈশাখী ঝড় আজ কালীঘাট, কাল নবান্ন, পরশু সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে। এর অনুভূতি সবাই পাবো, মুখ্যমন্ত্রী একটু আগে পেয়েছেন। আমি এই জায়গা থেকে আসবো যে এই স্বাস্থ্য ব্যবস্থার যে ফাঁকফোকর বেহাল অবস্থা, মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে শুরু করে এসএসকেএম পর্যন্ত সবাই প্রার্থনা করছেন দ্রুত সুস্থ হয়ে উঠুন। শারদত্তবাবু আপনিও প্রার্থনা করলেন, তন্ময়বাবুও করলেন, কিন্তু আপনারা কি আদৌ আশা রাখেন? আমি এইটা রাজপুত্র চন্দ্রকে আবার করবো যে এই এসএসকেএম এর
চিকিৎসকদের নিয়ন্ত্রণে তো থাকবেন মুখ্যমন্ত্রী, পরবর্তীকালে তো ওনারাই দেখছেন, ওনারাই দেখবেন, তাদেরই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ তিনি ফলো করবেন। তো অতএব ওনাদের নিয়ন্ত্রণে থেকে, ওনাদের চিকিৎসাধীন অবস্থায় থেকে সত্যি কি দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবেন মুখ্যমন্ত্রী? কারণ একাধিকবার তিনি এসএসকেএম এর পরিকাঠামো নিয়ে তিনি নিজে অসন্তোষ প্রকাশ করেছেন। গতকাল সুব্রত মুখার্জির মৃত্যু নিয়ে বলতে গিয়ে সেই কাঠগড়ায় তুলেছেন এসএসকেএমকেই মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালের কথা আমি শোনাবো, তবে তার আগে আমার যে প্রশ্নটা রাজপুত্রের কাছে, আদৌ আপনারা ভরসা রাখতে পারছেন যে এসএসকেএমে বেডে নিয়ে যাওয়ার পরও মুখ্যমন্ত্রী, আমরা কি জানি ধরনের কেসে শুধুমাত্র মুখ্যমন্ত্রী কেন, সাধারণ মানুষ নিয়ে গেলেও যদি এরকম রক্তক্ষরণ হয় আগে সেই রক্ত বন্ধ করার চেষ্টা করে, সেখানে বেডে শুয়ে দেওয়া হলো, তারপরও কি আশপাশে কোথাও কোনো গজ তুলো কিছু ছিল না? ছবি তোলার জন্য সময় পাওয়া গেল, কিন্তু তার প্রাইমারি ড্রেসিংটুকু শুরু করা গেল না, তিনি অচৈতন্য হয়ে পড়ে রইলেন। দেখুন, প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরপেক্ষতার একটা চরম নিদর্শন আমি এখানে দেখতে পাচ্ছি, যে তিনি নিজের রাজ্যের হাসপাতাল, সরকারি হাসপাতালেরও যদি কোনো ছোটোখাটো গাফিলতি হয়ে থাকে সেটাও তুলে ধরতে উনি ছাড়েন না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চরম নিরপেক্ষতার নিদর্শন পাচ্ছি। আর নিদর্শন পাচ্ছি পেলে কি করেন উনি? আপনি বলবেন, সরকার করবে নিশ্চয়ই ভবিষ্যতে, কিন্তু আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর আর নিদর্শন যেটা পাচ্ছি স্বর্ণালী, শুনুন না, রাজনৈতিক দেউলিয়াপনা। আপনি বলবেন রাজনৈতিক দেউলিয়াপনা, নিঃসন্দেহে শতরূপাদি আসে রাজনৈতিক বলেন রাজপুত্র বলবে, আপনি আসবেন, রাজপুত্র চন্দ্র রাজনৈতিক দেউলিয়া নিয়ে বলবেন। শুরুতে তিনি বললেন যে মুখ্যমন্ত্রী চূড়ান্ত নিরপেক্ষতা, যে নিজের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর বেহাল অবস্থা দেখলেও তিনি সেটা নিয়ে বলেন, সেটা নিয়ে প্রতিবাদ করেন, কিন্তু বক্তব্যটা হচ্ছে রাজপুত্র শাস্তি কোথায় দেন? তার পায়ের ট্রিটমেন্ট ভুল করেছেন, তার জন্য কজন চিকিৎসককে শোকজ করা হয়েছে, কজন চিকিৎসককে বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে, কজন চিকিৎসককে অন্তত কৈফিয়ত চাওয়া হয়েছে। অল ডিউ রেসপেক্ট টু দ্য মিডিয়া, উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্য মিডিয়া, সরকার তো মিডিয়া ট্রায়ালের উপর চলে না স্বর্ণালীদি, সরকার চলে সরকারের মোডাস অপারেন্ডাইতে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ব্যবস্থাকে আরো বেটার করার জন্য, আরো বেটার করার জন্য, তুমি একটা বুঝতে পারছো না, তুমি বলো, আপনারা বলে দিই, প্রশ্ন করবে শেষ তো করতে দেবেন কথাটা, মহা মুশকিল তো। আপনি কথা বললে আমি টেবিল বাজালে কেমন লাগবে? শুনুন, আপনি কথা বললে আমি টেবিল বাজালে কেমন লাগবে? আচ্ছা এক সেকেন্ড প্লিজ, রাজপুত্র বলো তুমি। আমার বক্তব্যটা হচ্ছে, ওনারা যে ধাক্কা করছেন না, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ধাক্কা মেরেছেন না, ওনার ধাক্কা অনুভূতি প্রথম না, এই যে আমাদের শাশ্বতবাবু এক্ষুনি বললেন, আমার বক্তব্যটা শাশ্বতবাবু এখন আমার শোতে বসে আছেন, এর অনেক আগে মণিময় বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন তুমি বোধহয় ফলো করোনি। কিন্তু না কে বলেছে? আমার বক্তব্য পুরোটা ফলো করেছি। ধাক্কার কথা কে বলেছেন? রাজপুত্র বন্দ্যোপাধ্যায়ের দেখুন, আমি দেউলিয়াপনা এই জায়গাটাতেই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় একটা আঘাত লেগেছে, ভারতীয় হয়তো শতরূপাদি বলেননি, কিন্তু ভারতীয় জনতা পার্টির ছোট বড় আমি 100টা স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি ফেসবুকে, তারা এটাকেও নাটক বলতে ছাড়ছে না, এটাকেও নাটক বলতে ছাড়ছে না। সমস্ত নেতা বলেছেন ভারতীয় জনতা পার্টি এতটা দেউলিয়া হয়ে গেছে যে এটাকেও নাটক বলবে। পা ভেঙে গেছে একটা মানুষের, সেটাকেও নাটক বলছে। এবার কি বলবেন? নিজেই নিজেকে ধাক্কা মেরে মাথা পাঠিয়ে দিয়ে রাজনীতির জন্য সিম্প্যাথি গেইন করছেন, এটাও কি বলবেন আপনারা? আমার মনে হয় না। যদি সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে কথা বলতে যাও, তাহলে সোশ্যাল মিডিয়ার ট্রোলিং নিয়ে আমাকে এখানে অন্য অনেকগুলো বিষয়কে নিয়ে আসতে হয়, সেটা খুব একটা সুবিধাজনক হবে না। তাহলে একদম আমি অনেক আগে থেকে শুরু করতে পারি, কিন্তু টপিক হচ্ছে তুমি আমাকে দেখাও যেটাকে নাটক বলেছেন কোন বিজেপির মুখপাত্র, তার কোন বাইট তুমি শুনেছো, মঞ্চ থেকে হোক, কোন জায়গা থেকে হোক, প্রেস কনফারেন্স থেকে হোক, আমাকে দেখাও। কনফারেন্সে কেউ না বলে থাকলেও সে তার অভিব্যক্তি, সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে এটা ডিবেট হচ্ছে না। আর ধাক্কার কথা বললে সেটা নরেন্দ্র মোদিকে নিয়ে ট্রোলিং হয়, নরেন্দ্র মোদিকে নিয়ে ট্রোলিং হয়। একটা মানুষের আমার বক্তব্য হচ্ছে যে এই ধাক্কার কথাটা কে বলেছেন? মণিময় বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমি ধরে নিচ্ছি যে সেখানে দুরকম বক্তব্য রয়েছে, যেরকম আপনারা বলছেন, কিন্তু একটা মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যদি বলি, সেই মানুষটা এত বড় আঘাত পেয়েছেন, শক পেয়েছেন, তার বয়ানটাকে এই মুহূর্তে তুলে ধরে না সে ধাক্কা খেয়েছিলেন কিনা, না সে ধাক্কা অনুভব করেছিলেন কিনা, এই জিনিসটাকে ঘোলা জলে মাছ ধরতে চাওয়ার চেষ্টা নয় কি? তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কাকে নিয়ে কথা বলছো? বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, বন্দ্যোপাধ্যায়ের উপর দিনের পর দিন দৈহিক আঘাত হচ্ছে। তার বাড়িতে, তার নিজের ঘরে কে তাকে ধাক্কা মারলে মানুষ প্রশ্ন করবে না? আমরা জানতে চাই, কারণ আমরাও চিন্তিত।
তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদেরও মুখ্যমন্ত্রী, আমরাও চিন্তিত। তাকে যদি তার বাড়িতে তাকে যদি তার বাড়িতে কেউ ধাক্কা দিয়ে থাকে তাহলে আমরা চিন্তিত। যদি সেটা না হয়, তা যদি সেন্সেশন হয়, তাহলেও আমরা চিন্তিত। আমরা তো কেউ সরকারে নেই দাদা, এটা তো সরকারকে দেখতে হবে। আমরা তো কেউ সরকারে নেই দাদা, এটাকে তো সরকারকে দেখতে হবে। আমার বক্তব্যটা তো পারসেপশন। সরকারের বিষয় নাকি? সরকার কি মুখ্যমন্ত্রী নির্বাচন করেন? সাধারণ মানুষ করেন। আপনারাই বলেন বাংলায় মামাটি মানুষের সরকার, 3টে টার্মে আমরা ভোটে দিতে এসেছি, মানুষ ভোট দিয়ে নির্বাচন করেছে। শুধু সরকার ঠিক করবে মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কি হয়েছে না হয়েছে? আমি আসবো শতরূপাদির কাছে। স্বর্ণালী, আমি না প্রথমেই আজকে ঠিক করে এসেছিলাম যে আজকে রাজনীতি একটা কথাও বলবো না, রাজনৈতিক কোনো কথা বলবো না। যদিও তুমি আজও ন্যাচারালি আমার পরিচয় দিলে বিজেপির অফিসিয়াল মুখপাত্র হিসেবে, কিন্তু আজকে শুরুই করলো রাজপুত্র যে বিজেপির দেউলিয়াপনা। আরে দের ইজ এ লিমিট। প্রথম দ্য মোমেন্ট যে যখন সোশ্যাল মিডিয়া খবর বেরিয়েছে, যখন অফিসিয়াল খবর বেরিয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এই ছবি দিয়ে শি ইজ ইনজিওর্ড, ফার্স্ট রিয়াকশন অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বলেছেন, হ্যাঁ উনি বলেছেন যে দ্রুত আরোগ্য কামনা করি। তোমরা ওনার টুইটটা ভালো করেই জানো, এবং তার রিপ্লাইতেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জ্ঞাপন করে তাকে টুইট করেছেন, করেন। এবং এটা একটুখানি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর যে সৌজন্যবোধ এটাই এক্সপেক্টেড, এটাই প্রত্যাশিত মেইনটেইন করে এবং এটাই হওয়া উচিত। হ্যাভিং সেড দ্যাট, আমি নারী হিসেবে আমার দু একটা জিনিস ভীষণ খটকা লাগছে। এক হচ্ছে ওনার যেরকম ইনজুরি হয়েছে, তুমি যেটা খুব রাইটলি বললে, বাড়িতে আমাদের যদি কারোর ইনজুরি হয় মিনিমাম চিনি দেওয়া, বরফ দেওয়া, ব্যান্ডেড লাগানো, তুলো লাগানো, ডেটল, এগুলো সবার বাড়িতে থাকা উচিত। মানে আমার আপনার বাড়িতে, আমার রাজপুত্রের বাড়িতে বোধহয় একই জিনিস হয়, একই জিনিস মধ্যবিত্ত বাড়িতে হয়ে থাকে। দ্বিতীয়ত আমি বলবো, যদিও আজকে শশী পাঁজা রাজপুত্রের মতনই সাংঘাতিক একখানা বক্তৃতা দিয়ে দিয়েছেন যে কেন ছবি দেওয়া হবে না, আমার বক্তব্য এখানে একটাই, ছবি তো দিয়েছে ওনার নিজের লোক। এইরকমভাবে এরম একটা ভালনারেবল অবস্থায় যখন উনি জ্ঞানে নেই, উনি তো আমাদেরও মুখ্যমন্ত্রী, তো তন্ময়বাবু একদম ঠিক বলেন, সকলের মুখ্যমন্ত্রী, এইরকম অবস্থায় ছবি দেওয়াটা কি খুব দরকার ছিল? শশী পাঁজা বললেন যে না এই হচ্ছে ফটোগ্রাফিক এভিডেন্স, যেটা ওনার হয়েছিল এটা তোমরা আপনার বিশ্বাস করবেন কি করে? আমি ডাক্তারি কথায় যাচ্ছি না, দুজন ডাক্তার আছে, দীপাঞ্জন বাবু আছেন, আমি সেটা নিয়ে কিছু বলতে চাইছি না। আমি যেটা বলছি যে আমি রিকোয়েস্ট করব বিজেপির স্পোক্সপারসন হিসেবে, আমি রিকোয়েস্ট করব মাননীয়ার আশপাশে যারা থাকেন, আত্মীয় স্বজন, ভাইয়ের বউ, সিকিউরিটি, তারা যেন ইন ফিউচার, ভগবান না করুক মাননীয়ার আরও কিছু হোক, ভগবান না করুক, কিন্তু উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি এখন সামনে বড় ইলেকশন, প্রচুর ক্যাম্পেনে যেতে হবে, প্রচুর কাজ থাকে ওনার, অনেক লোক ওনার দিকে চেয়ে আশায় বসে আছে। এরম যদি কিছু হয়, বিন্দুমাত্র এমপ্যাথি, একটু সেন্সিটিভিটি দেখানো দরকার। তুমি যে আবার বললে, যেগুলো কাল থেকে আমরা মিডিয়ায় দেখছি, তৎক্ষণাৎ একটা অর্ডিনারি গাড়ি, মানে আই এম শিওর ইট ইজ পার্ট অফ আর কনভয়, সেটা করে নিয়ে গেল এখান থেকে পিজিতে। কোন পিজিতে? যেখানে মাননীয়া নিজে বলেছে আমার পায়ের ট্রিটমেন্ট ঠিক করে হয়নি, আমি আজও খোঁড়াচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, অভিষেক নিয়ে গেছে, ভাইপোর মতন কাজ করেছে, যথার্থ কাজ করেছে। কিন্তু আমি রিকোয়েস্ট করব, অ্যাজ অ্যান অফিসিয়াল স্পোক্সপারসন অফ বিজেপি, একজন নারী হিসেবে আমি রিকোয়েস্ট করব যে মাননীয়ার আশপাশে যারা থাকেন, ইনক্লুডিং আর পার্টি, রাজপুত্র ছোট ছেলে অনেক কথা বলে ফেলেছে, আমি জানি না কেন হঠাৎ করে বিজেপিকে দেউলিয়া বলে টানলো। বিজেপির এখানে কিছু করা, আমরা শুধু দেখছি যে হিয়ার ইজ ওয়ান চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, যার আশপাশের লোকজন তাকে বিন্দুমাত্র চিনি, বরফ, অন্তত বুনটা ধুয়ে দেওয়া, এইটুকু তারা করে উঠতে পারলো না। রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা আবার বকবক করে অন্য মহিলার সুরক্ষা নিয়ে, তারা আবার যায় 7 তারিখে র্যালি করতে। আমি আজকে সত্যি রাজনীতির কোনো কথা বলতে চাই না, কিন্তু দিস ইজ নট ডান। কিন্তু রাজনীতির জায়গা, আমি বলছি রাজনীতির জায়গা থেকে বাদ দিও, আমি দুটো পয়েন্ট খুব সিগনিফিকেন্ট, আমি যেটা নিয়ে দীপাঞ্জন বাবুর কাছে আসবো। তবে তার আগে গতকাল যখন দেবে একটা ছোট্ট সেন্টেন্স, গতকাল না পরশুদিন উনি শিলিগুড়ি থেকে একটা স্টেটমেন্ট করেছেন ভাইয়ের বিষয়ে বলতে গিয়ে। উনি খুব দুঃখে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে অনেক সময় বুক ফেটে যায় কিন্তু মুখ খুলতে পারি না। তাহলে ওনার যে অভিমান, যে হয়তো ওনার বোধহয় কেউ যত্নার্থী করে না, হয়তো ওনার মনের ব্যাপারটা কেউ বোঝে না, অবভিয়াসলি শারীরিক যত্নটা নেওয়া হয় না, নয়তো এইরকমভাবে মুখ থুবড়েই পড়েছে, কারণ কপালে কাট, আর এইরকমভাবে পড়েছে একটা যে মেয়েটা অ্যাটেন্ডেন্ট, তুমি যদি সবকটা নিউজ আইটেম তুমি তো শুনেইছো, প্রথম কে খবর দিয়েছে? যে মেয়েটা ওনার অ্যাটেন্ডেন্ট, ওনার সঙ্গে থেকে সে এসে বলেছে মুখ্যমন্ত্রী পড়ে গেছে। তার মানে আশপাশে তার নিজের লোক কেউ ছিল না। দিস ইজ সো স্যাড যে মুখ্যমন্ত্রীকে অন এয়ার বলতে হচ্ছে যে বুক ফেটে যায়, মুখ খুলতে পারি না।
তার ভেতরের ব্যথাটা কতটা, এটা তো নিজের লোক বুঝবে না, বিজেপিকে বলতে হবে এটা। আর বিজেপিকে তোমরা বলছো যে আমরা দেউলিয়াপনা করছি, আমরা এই নিয়ে রাজনীতি করতে চাই না। উই আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হার পেন। আমি নারী হিসেবে আমি বলছি যে তার ভাই তার ব্যথা বুঝছে না, কিরকম ভাইয়ের বউ যে তার ভেতরের অ্যাগনি সে বুঝতে পারছে না। বেশ, মানে আমি এই পারিবারিক জায়গার বাইরেও যেটা অন্য যে বাড়িতে কে ছিলেন না ছিলেন এই নিয়ে একটা সত্যি লাখ টাকার প্রশ্ন রয়েছে। কিন্তু এমন কোন কম্পালশন রয়েছে, শারদত্তবাবু হাত তুলছেন, যে সরকারি হাসপাতালকে প্রত্যেক মুহূর্তে কোন বা কাদের ইনস্ট্রাকশনে কিসের চাপে প্রতি মুহূর্তেটা করতে হয়? এর আগেও করতে হয়েছে, আগেও বলতে হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র থেকে শুরু করে সমস্যা রয়েছে, ইএনটি প্রবলেম, বুকের ব্যথা, এই সেই, এখনো সে একই করা হচ্ছে। কোন জিনিস তৈরি করে রাখা হয়েছে এসএসকেএম হাসপাতালের মধ্যে যে করে প্রত্যেক মুহূর্তে একটা রহস্য তৈরি হয়? আমি দীপাঞ্জন বাবুর কাছে আসার আগে একবার ছট করে আসছি 10 সেকেন্ডের জন্য শারদত্ত মুখোপাধ্যায়ের কাছে। বলুন শারদত্ত, আপনি হাত তুলছেন। ছোট্ট করে দুটো বুলেট বিন্দু। আমরা কখনো কোনো সময় বলছি না যে মুখ্যমন্ত্রী কিভাবে পড়েছেন, কেন পড়েছেন। আমরা বারবার বলছি যে দ্রুত আরোগ্য এবং সুস্থতা কামনা করে, এই নিয়ে যেন কোনো দ্বিমত ডিবেট না থাকে। দ্বিতীয়ত আমাদের প্রশ্ন একটাই, রাজনৈতিক দেউলিয়াপনা নয়, প্রশাসনিক দেউলিয়াপনায় ভুগছে এই প্রশাসন। এতটাই প্রশাসনিক দেউলিয়াপনা এবং প্রশাসনিক তছরূপ যেখানে মুখ্যমন্ত্রী ঠিকমতো চিকিৎসা পান না, 1। 2 নম্বর, দায়িত্ব জ্ঞানহীনভাবে এসএসকেএমের স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার মণিময় বাবুর যে মুখ্যমন্ত্রীর ব্যাপারে স্বাস্থ্য বিবৃতি, এটা দায়িত্ব জ্ঞানহীন স্বাস্থ্য বিবৃতি। মনে রাখতে হবে উনি একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট পদে আছেন, ওনার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিবৃতি দিচ্ছেন, আমার আপনার স্বাস্থ্য বিবৃতি নয়। সেটা এরকম দায়িত্ব জ্ঞানহীন স্বাস্থ্য বিবৃতি হয় না, হতে পারে না, করা উচিত না। তার জন্য এত বিতর্ক তৈরি হয়েছে। পড়েছেন কি পড়েননি, ধাক্কা খেয়েছেন কি খেলেননি, আমাদের দেখার দরকার নাই। এটা নিয়ে কোনো রাজনীতিকরণ যেন না হয়, কিন্তু বিবৃতিটা নিয়ে রাজনীতিকরণ হবে। তার কারণ হচ্ছে ডাক্তার মণিময়ের এবং দায়িত্ব জ্ঞানহীন বিবৃতি যদি হয়, তার মানে এসএসকেএম কোন দায়িত্ব জ্ঞানহীন ডাক্তারবাবুর হাতে পড়েছে। এবং এটা প্রশাসনিক তছরূপ, এটা প্রশাসনিক দেউলিয়াপানা। এইরকম যদি স্বাস্থ্য অধিকর্তা হয় এসএসকেএম এর, আমার ভয় লাগে এই হাসপাতাল কিভাবে চলবে। ভুলে রাখছেন এটা রোনাল্ড রসের হাসপাতাল, এখানে নোবেল বিজয়ীর হাসপাতাল, তার হাসপাতালের স্বাস্থ্য অধিকর্তা এখন এইরকম দায়িত্ব জ্ঞানহীন। রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়ুন, প্রশাসনিক দেউলিয়াপনার কথা বলছেন। আমি তো বলবো হাসপাতালের মানে এটা তো চিকিৎসা ব্যবস্থার দেউলিয়াপনা, এসএসকেএম এর দেউলিয়াপনা, কোথাও বারবার একই জিনিস হচ্ছে। আমি সরাসরি চলে যাব দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। দীপাঞ্জন বাবু কি বলবেন, মানে শুধু দেউলিয়াপনা, চিকিৎসা ব্যবস্থা দেউলিয়াপনা, একদমই তাই, এক এক সময়ের এক এক বয়ান। এমন কোন দেউলিয়াপনা, এমন কোন চাপ রয়েছে, এমন কোন প্রেশার রয়েছে এদের ওপর যে বয়ান না বদল করে কোনো উপায় নেই আর? এমন কি ঘটলো, কি মনে হচ্ছে আপনার? দেখো, আমি একটু আগে শুনছিলাম ওই রাজপুত্র সম্ভবত বলছিল নাটক নাটক নাটক। আমি আমার বক্তব্য নাটক দিয়ে শুরু করি। শেক্সপিয়ারের হ্যামলেটে একটি অবিস্মরণীয় ডায়ালগ, একটা লাইন আমি বিশ্বাস করি সেটাতে, there is something rotten in the state of not Denmark but in Bengal or Kalighat। এটা আমার কোনো সন্দেহ নেই। কালকে আমি ফেসবুকে 12খানা কোশ্চেন তুলে দিয়েছিলাম। আজ পর্যন্ত আমি জানি এই 12খানা কোশ্চেনের একটা জবাব রাজপুত্র দিতে পারবে না, বা ওর দল দিতে পারবে না, বা প্রশাসন দিতে পারবে না। তোমরা বারবার বলছো একটা জিনিস, তুমি বলছিলে অ্যাম্বুলেন্স ডাকা হয়নি, ডাক্তার ডাকা হয়নি। উনি টালির চালে থাকুন বা না থাকুন, উনি জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি পান। জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটিতে 24 ঘন্টা অন ডিউটি ওনার কাছে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স থাকবে, যেটা ওনার কনভয়, এবং উনি বাড়িতে থাকলেও থাকবে। একজন প্রশিক্ষিত ডাক্তার 24 ঘন্টা থাকবে, 2 জন নার্সিং অ্যাসিস্ট্যান্ট থাকবে, এবং ভিআইপি সিকিউরিটি। আমি যেহেতু এনএসজিতে ছিলাম সেই অভিজ্ঞতায় বলছি। আমি 10 বছর ভারতবর্ষের সমস্ত 4 জন পররাষ্ট্রমন্ত্রী, গৃহমন্ত্রী, হোম মিনিস্টার, এলকে আডবাণী থেকে রাজেশ পায়লট, এসবি চৌহান, ইন্দ্রজিৎ গুপ্তা, আমি তাদের সঙ্গে কাজ করেছি। আই নো প্রোটোকল বেটার দ্যান এনিওয়ান। সেখানে 2 জন ব্যক্তি থাকবে যাদের ব্লাড গ্রুপ ভিআইপির সঙ্গে ম্যাচ করা হবে। একবারও প্রশ্ন এসছে কোথায় ছিল অ্যাম্বুলেন্স, কোথায় ছিল ডাক্তার, কোথায় নার্সিং স্টাফ? এবার গাড়ি করে কেন নিয়ে যাওয়া হলো? ডাক্তারবাবুরা আছেন, ভালো বলবেন। যখন একটা ব্রেন ইনজুরি হচ্ছে, ফোরহেডে আর এরকম ভাবে ব্লিডিং হচ্ছে, ওনাকে যদি গাড়িতে বসিয়ে নেওয়া হয়, ব্লিডিং এর চান্সেস অনেক বেড়ে যাবে। সেজন্য ওনাকে শুইয়ে নিয়ে যাওয়া উচিত ছিল, এবং অ্যাম্বুলেন্সে।
তারপরে কে নিজের দায়িত্বে নিয়ে গেল এবং সেখানে ডাক্তার কেন ছিল না, অ্যাম্বুলেন্স কেন ছিল না, কোনো বিবৃতি এসছে পুলিশের তরফ থেকে? না। আরেকটা ইম্পর্টেন্ট যেটা বারবার তোমরা বলছো এখানে বাড়িতে বরফ, চিনি, ওয়াই? কোটি কোটি টাকা খরচা হচ্ছে জেড প্লাস সিকিউরিটির জন্য, তার বাড়িতে চিনি বরফের দরকার পড়বে কেন? কেন দরকার পড়বে মিনিমাম? ঠিক। দেখুন ওই চিনি গুড় সেটা আমাদের জন্য, যাদের জন্য হসপিটাল উডবান ওয়ার্ড থাকে না, ওনার জন্য তো আমাদের করদাতাদের কোটি কোটি টাকায় টিম তৈরি হয়েছে সিকিউরিটি। ইমিডিয়েট ডাইরেক্টর সিকিউরিটিকে সাসপেন্ড করে আওতায় আনা হোক তদন্তের। এবং আরেকটা ব্যাপার দেখো যেটা বারবার সবাই বলছেন, আমি এটা চিকিৎসক থেকে শুরু করে হ্যাঁ করুন না। আপনি তো এনএসজিতে ছিলেন, বারবার বলেছি। দীপাঞ্জন বাবু আপনি তো এনএসজিতে ছিলেন, আমার একটা ছোট্ট প্রশ্ন, আমি ক্ষুদ্র, আপনি ক্ষুদ্র ছেলে, আমার একটা ছোট্ট প্রশ্ন। বুঝে পেলে বলুন। না 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 না, আপনি তো এনএসজিতে ছিলেন, শুনুন আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার পাঞ্জাবে ফিরোজপুরে কনভয়টা এসপিজির ভুলভাল ডিসিশনের জন্য আটকে গেল, সেই ডিসিশনটা কি কেউ বড় সিকিউরিটি ল্যাব শুনিনি উত্তরটা বলে দিন দীপাঞ্জন বাবু, বলুন। রাজপুত্র এটা নাটক সিনেমা স্টেজ নয়, ভদ্রতা শেখো। বলছি শোনো, শুনিনি শোনো একদম কথা বলবে না। একই কথা না, আরেকটা কথা বলি যে 40 থেকে 45 মিনিট পরে ওনাকে পৌঁছানো গেল পিজিতে, যেখানে কালীঘাট থেকে ওনার পিজিতে পৌঁছাতে 15 থেকে 20 মিনিটের বেশি দরকার হয় না। যদি অভিষেক ব্যানার্জির গাড়িতেও যাওয়া হয়, অভিষেক ব্যানার্জির সঙ্গে অন্তত 10-12টা গাড়ির কনভয় থাকে, তারা পাইলট থাকে, 20 মিনিটে যাবে, 45 মিনিট কেন লাগলো? এবং আরেকটা কথা যেটা বারবার বলেছি, তোমার মিসিং লিঙ্ক তুমি ওইখানে পাবে যদি তদন্ত সঠিকভাবে হয়, যে এই ছবিটা কে তুললো ওইখানে এবং কে বাইরে শেয়ার করলো তৃণমূলের এটাই তো প্রশ্ন, যে এখন কি তদন্ত কি সঠিকভাবে হবে? সঠিক তদন্ত হবে, প্রকৃত সঠিক তদন্ত হবে না বলছেন। সঠিক তদন্ত না হলে এই গোটা বিষয়টা ধামাচাপা দেবে এবং আমার মনে হচ্ছে ইতিমধ্যে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, মরিয়া চেষ্টা চলছে। তদন্ত কোন দিকে যায়, আদৌ সত্যি ঘটনাটা সামনে আসে কিনা সেদিকেও নজর থাকবে, কারণ এখন গোটা পরিবার কোথাও উঠে পড়ে লেগেছে বলার জন্য যে কোথাও কিছু হয়নি, সবটাই মনে হয়েছিল, সবটাই অনুভূতি, অনুভব। নজর থাকবে এদিকে। আপাতত সময় একটা বিরতির, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে ডিবেট শেষ করছি, একটা বিরতি নিয়ে ফিরে আসছি।